হার্ট অ্যাটাক রেট সবচেয়ে বেশি হবে। পয়সা থাকলে চিকিৎসা কেনা যায়, কিন্তু পয়সা থাকলে সুস্বাস্থ্য কেনা যায় না। কিন্তু আমরা অনেকক্ষণ হেলিকপ্টার চড়েছেন, বোধহয় 2 দিন ধরে হেলিকপ্টার চড়েছেন, না তো 26টা বই হেলিকপ্টারে লেখা যায় না। মাইনে নেওয়ার দরকার পড়ে না ওনার, অন্যভাবে মাইনে চলে আসে। পুরুলিয়ার কিছু জায়গায় আমি এনজিও হিসেবে গেছি, তারা কিন্তু লিটারালি ঘাস খায়। ঘাস, এবং মহাশ্বেতা দেবীর বই তো পড়েছেন, পিঁপড়ে এখনো তাই। আর শুধু রেশনের চালটা ফ্রিতে পায়, সেই রেশনের চালটাও কিন্তু কেন্দ্রই দেয়। মমতা ব্যানার্জি যদি আসে, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য হবেন ইকোনমিক ক্রাইসিস বলে। ভেতরে ভেতরে একটা চোরা স্রোত বইছে। এই ভালো থাকার প্রেসক্রিপশন পর্ব 1-এর পরে পর্ব 2 হাতে এলো। এই বই লেখার ভাবনাটা ঠিক কিভাবে এলো? কোন অভিজ্ঞতা আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছে বা তাড়িত করেছে বলা চলে এই বই লেখার পেছনে? আসলে প্রথম বইটার অসাধারণ সাকসেসফুল হয়েছে। আর দ্বিতীয় কথা, এখনো মানে বাংলার তথা ভারতীয়দের প্রচুর মিথ আছে, কুসংস্কার। এটা খাবো না, ওটা খাবো না, ইউরিক অ্যাসিড বেশি থাকলে এটা খাবো না, থাইরয়েড বেশি থাকলে এটা খাবো না। করতে গিয়ে আলটিমেটলি কি হয়, ম্যালনারিশড হয়ে যায়। আমরা যদি একটা কম্পেয়ার করি, 70 বছরের একজন ইন্ডিয়ান ভার্সেস 70 বছরের একজন ওয়েস্টার্ন, দুজনের মধ্যে কিন্তু কাঠামোগত এবং শক্তির বিরাট তফাৎ। 70 বছরের একজন বৃদ্ধা এখানে অস্টিওপোরোসিসে হাড় ভাঙেন, বাইরের দেশে কিন্তু তারা ফিট থাকেন। এই জিনিসগুলো, মিথটা ভাঙার জন্যই আমি দ্বিতীয়টা লিখলাম। কারণ প্রথমটার কিছুটা অল্প কয়েকটা দেওয়া হয়েছে, এটা আরো একটু বড় করে বলা হয়েছে। আর স্পেশালি এখানের উপর জোর দেওয়া হয়েছে আমাদের সবচেয়ে ভয়ের যেটা, যদি আমরা না মেনে চলি 2050-এ হার্ট অ্যাটাক রেট সবচেয়ে বেশি হবে। আর আমাদের বেশিরভাগ মানে এখন জেনজি বলো, যাই যাই বলা যাক, বা মিলেনিয়াম জেন, এরা সবাই হচ্ছে ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, আর রিল্যাক্সেশন বলতে গেলে কম্পিউটার, আর জল খাওয়া, মানে রঙিন জল। সুতরাং মানে তাদের এক্সারসাইজ ব্যাপারটা নেই। আমি একটা মানে আদার হ্যান্ড, ডেনমার্কের একজনের সাথে সেদিন অনেকক্ষণ কথা হচ্ছিল। আমি বললাম, তোমাদের সাথে আমাদের তফাৎ কি? বললো, জিভে। বাঙালিরা এক খাবার দুবেলা খাবে না, আর ডেনমার্কের খাবার যেন কি, একটা বড় স্টেক খেলো, সে যে মাংসেরই হোক, তার সাথে ম্যাশ পটেটো, একটু নুন দিল, একটু গোলমরিচ, আর একটু বাটার। তার মানে কি, বাটারে ফ্যাট রইলো, ম্যাশ পটেটোতে কার্বোহাইড্রেট 30%, 50% খাচ্ছে প্রোটিন। সেখানে আমাদের বাঙালিরা কি করছি, রুটি তরকারি, তার মধ্যে পুরোটাই কার্বোহাইড্রেট। সুতরাং এই যে আমাদের ভুল ধারণা যে ডিম খাওয়া খারাপ, মাটন খাওয়া খারাপ, মাছ খাওয়া, মাছের পেটি খাওয়া যাবে না, সয়াবিন হলে সয়াবিন বেছে বেছে খেতে হবে, এই ভুলগুলো না তাড়ালে আমি সবচেয়ে ভালো একটা কোট বলতে পারি, পয়সা থাকলে চিকিৎসা কেনা যায়, কিন্তু পয়সা থাকলে সুস্বাস্থ্য কেনা যায় না। কিন্তু সুস্বাস্থ্যের জন্য 3টে জিনিস খুব দরকার। একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ, নাম্বার 2 কোনো অ্যাডিকশন থাকলে চলবে না, নাম্বার 3 হচ্ছে রেগুলার এক্সারসাইজ। স্যার, আমি একটা কথা বলবো। একটু প্রাচ্যেই যাবো, যেহেতু ডেনমার্কের কথা হলো। স্যার, আলেক্স ফার্গুসন একটা সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলেছিল যে খুব ডিসিপ্লিনড একটা লাইফের মধ্যে থাকতে। ঠিক আপনি এই কথাটাই বললেন, এবং আমরা পরবর্তীতে শুনেছি যে সমস্ত এই যে রঙিন জলের কথা এলো বা আমোদ প্রমোদের কথা এলো, আর সমস্ত খেলোয়াড়দের মধ্যে ক্রিশ্চিয়ানো তিনি বসে থাকলেও তিনি কোনো রকম নেশা বা অ্যাডিকশনের মধ্যে দিয়ে যেতেন না, জীবনটাকে বা খেলাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাধারণত তো আমরা জানি যে চিকিৎসকরা, এটা সাধারণ মানুষের কথ্য ভাষা, যে চিকিৎসকরা চান তাদের কাছে যেন রোগীরা আরো বেশি বেশি করে যান। কিন্তু আপনি ঠিক কি মনে করে ঠিক এই এমন একটা সময়ে দাঁড়িয়ে এখনই শরীর ভালো রাখার বিষয়টা নিয়ে একদম বই লিখে? না না, প্রিভেন্টিভ হেলথ হচ্ছে বেস্ট। আমাদের দেশে যে আর্থিক অবস্থা, যদি কেউ বড় অসুখে পড়ে না, যদি কেউ মধ্যবিত্ত থাকে সে গরিব হবে, আর যে গরিব হবে সে বিলো পভার্টি লাইনে যাবে। সুতরাং যদি হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করা যায়, আমি যদি স্মোকিংটা ছাড়ি, আমি যদি বাংলা জল খাওয়া বা ইংরাজি জল খাওয়া বন্ধ করি,
মানে রাজ্যের স্বার্থের দিকে না তাকিয়ে। অনেকের কাছে রাজ্যের স্বার্থটা আবার বেশি হয়ে যায়। তা আমি এসব রাজ্যের স্বার্থটা তো দেখতে বলবো না, নিজের স্বার্থটা দেখুক। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবচেয়ে বড় ব্যাপার কি, এবং মহেন্দ্র সিং ধোনির, তারা কোনোদিন ট্যাটু করেনি, উল্কি করেনি। যারা উল্কি করে তারা কিন্তু প্রায় 2 বছর ব্লাড ডোনেট করতে পারে না। মহেন্দ্র সিং ধোনি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওরা কিন্তু বছরে 3বার ব্লাড ডোনেট করে। সেই জন্য এই দুজনের সাথে অন্য খেলোয়াড়দের তুলনা হবে না। একদমই। স্যার আমি বলবো যে এই বইয়ের ভালো থাকার প্রেসক্রিপশন পর্ব 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এক কথায় ঠিক কি? প্রিভেন্টিভ হেলথ সবচেয়ে ভালো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা প্রোটিন খান। এই যে অনেকে বলে প্রোটিন খুব দামি, ঠিক আছে, উদ্ভিজ প্রোটিন খান, সয়াবিন খান, ডাল খান, মানে আমাদের যেগুলো সাধারণ প্রোটিন, কিন্তু অনেকে সেগুলোও খায় না। আমাদের সারাক্ষণ কার্বোহাইড্রেট খেয়ে যায়। আর মেয়েরা তো বিভিন্ন রকম উপোস করে, মারা, যার জন্য হাড়গুলো ভেঙে যায়। মানে প্রিভেন্টিভ হেলথ যদি ভালো হয়, কোনো একটা পাশ্চাত্য দেশে যাওয়া যাক, ওরা কিন্তু কোনো ওষুধ দেয় না। আজকে তাদের অসুখ হোক, প্যারাসিটামল, আবার 4বার যাক, প্যারাসিটামল। ওরা কোনো ওষুধই দেবে না। আর এখানে তুমি যাও কাউন্টারে, 4টে ওষুধ লিখে দেবে। সুতরাং ওষুধ কম খাও, ভালো থাকো। একদমই। স্যার সাধারণ মানুষের কোন কোন ঠিক ভুল ধারণাগুলো অর্থাৎ মিথ গুলো আপনি এই বইয়ের মাধ্যমে ভাঙতে চেয়েছেন? এগুলো গতবারও ছিল, এবারে আমি সবচেয়ে বেশি বলেছি মাংস নিয়ে। ডিম খাওয়ার কোনো ঝামেলা নেই। নাম্বার 3 বলবো হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য যে আপনাদের সেই টমেটো খাওয়া বারণ, এগুলো সব প্রস্তুতি। কি হচ্ছে, যে মানুষটার ইউরিক অ্যাসিড 6 বা 6.5, সেই মানুষটা ভালো খাবার থেকে বঞ্চিত করছে। সেটা একদমই উচিত নয়। স্যার আমি বলবো যে আজকের দিনে লাইফস্টাইল ডিজিজ বাড়ছে। এই বই কি সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে? লাইফস্টাইল কেন সবসময় হেক্টিক আমাদের হচ্ছে, সেটা না, আপনার গোলের উপর নির্ভর করে। আমি জাস্ট বলছি, একটু গ্রামের দিকে চলে যান, দেখবেন অনেক শান্ত লাইফস্টাইল। তারা না 5,000 টাকায় সারাদিন, সারা মাস কাটিয়ে দেয়। আর শহরের দিকে দেখুন, আইটি সেক্টরে যারা কাজ করে, 18 ঘন্টা কাজ করছে, বসে বসে কাজ করছে, গিন্নির সাথে ঝগড়া লেগেই থাকবে, আর সে ফাস্টফুড সুইগিতে অর্ডার দিয়ে খাচ্ছে। তার টাইম নেই। আর টাইম থাকলেও সেটা ও মোবাইলের স্ক্রিনে চোখ দিয়ে রয়েছে। সুতরাং কে কিভাবে লাইফের ওই টাইমটাকে বেছে নেবে, সেটা তার উপর ছাড়াটাই ভালো। তাকে বুঝতে হবে কোনটা প্রায়োরিটি। একদমই। স্যার আমি বলবো আমি দেখছিলাম বইটা যখন উল্টে পাল্টে আমি নিজে দেখছিলাম, তখন আমি দেখছিলাম প্রত্যেকটা সেটা পর্ব 1 এও ছিল, পর্ব 2 তেও রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার বিশেষ করে পর্ব 1 টাতে যেরকম ডায়াবেটিসের উপরে একটা স্পেশাল প্রাধান্য আপনি দিয়েছিলেন। এই যে পর্ব ভাগ করে আপনি প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, এতে কি আপনার ধারণা আপনি রোগীদের সাথেও বিস্তর পাঠকের কাছে আরো বেশি করে পৌঁছে যেতে পারছেন? আসলে আজকাল না বই পড়া প্রচলনটা উঠে গেছে। রিলগুলো খুব ভালো লোকে দেখে, এবং এইটারই কিন্তু মানে আমার ডিজিটাল কপিও বেরোয় প্রতি রোববার। সুতরাং যত লোকের কাছে পৌঁছয়, একজন যদি বই কেনে 10 জনের কাছে তার যাবে। আর অনেক সময় কানে শুনলে না, সে বলে দিল। সেদিন আমি একটা মানে অবাক হয়ে গেলাম, হ্যাংলাথোরিয়াম বলে একটা কি, সে আমি তো মানে হাসতে হাসতে মরলাম। ডাক্তারবাবু চলে আসুন, আপনি আপনার সাথে খাবেন, মাংস খাবেন, এই আসুন এই মাংস। ঠাট্টা করে বলেছে, আমি বুঝলাম। বাট ওই যে মানে কানে শোনার মধ্যে ভুল হতে পারে, কিন্তু হাতে লেখার মধ্যে তো ভুল হবে না। একদমই। স্যার আপনি কি মনে করেন যে ওষুধের উপর নির্ভরতা কমিয়ে সচেতন জীবনযাপনই কি ভবিষ্যৎ? 100 বার। আমাদের বেশিরভাগ অসুখ 2 রকমের হয়। একটা কমিউনিকেবল, মানে যেটা একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার থেকে হয়, সেটা আমরা নিজেরা একটু সচেতন হলে এড়াতে পারি। হাত ধোয়া, খুব সিম্পল। হসপিটালে গেলে অন্তত মাস্কটা পরা। আর নন কমিউনিকেবল মানে হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ,
এটা আমরা কি করে ঠিক করতে পারি? জেনেটিক্স তো আছেই, তার সাথে হাঁটো, হাঁটুন। প্রত্যেকে ওরা স্টেক খায়, ম্যাশ পটেটো খায়, কিন্তু হাঁটে। প্রত্যেকে ওদের দৌড়নো ওদের মানে মজ্জায় ঢুকে গেছে। আমাদের যেমন মানে দিদিমাদের পুজো করা মজ্জায় ঢুকে গেছে, ওদের খেয়ে দৌড়নোটা মজ্জায় ঢুকে গেছে, জিম করাটা মজ্জায় ঢুকে গেছে। আমি স্যার এই প্রসঙ্গে আমি দুটো প্রশ্ন করবো এবং তারপরে আমি একটা অন্য প্রসঙ্গে যাব। আমি বলবো শেষ দুটো প্রশ্ন যে এই ডিজিটাল যুগে মানুষ তথ্যের ভিড়ে বিভ্রান্ত রীতিমতো আপনি যেমনটা বললেন এবং এই বই আলাদাভাবে কি দিশা দেখাবে মানুষ? যেটা রিসেন্ট যে এটা এসছে আপনি দেখতে পাবেন যে এখন কিন্তু ইউএসএও ব্যান্ড করে দিচ্ছে, স্পেশালি যেগুলো প্রসেস সুইটস, ডোনাটস, ডোনাটসের উপর এখন কম্পালসারি লিখতে হবে, মানে যেমন স্মোকিং কিলস, ডোনাটসের উপর লিখতে হবে ডোনাট কিলস অর ইট কজেস লিভার ফেলিওর। প্র্যাকটিক্যালি আমাদের এত ভুল ধারণা না, ফ্যাট খেলে ফ্যাটি লিভার হয়, এগুলো কি করে বলা যায়? আরে ফ্যাটি লিভার হয় মানে সক্রিয় লাইফ নয়, আর মিষ্টি খাওয়া থেকে, আর ডায়াবেটিস কন্ট্রোল করে না বলে। পাঠক ঠিক স্যার এই বই পড়ে কোন কোন একটি অভ্যাস বদলালে আপনি সব থেকে বেশি খুশি হন? যদি তারা স্মোকিং ছাড়ে, যদি অ্যালকোহলের মাত্রা মিনিমাম করে, আর ৮ ঘন্টা হাঁটে, ব্যাস, খুব খুশি হব। এই বই লেখা সার্থক হবে। তাহলে আমার এই বই লেখা সার্থক হবে। প্রিভেন্টিভ মেডিসিনের উপর সবচেয়ে জোর দিন। আমাদের দেশটা বড়লোক নয়, একটা চিকিৎসা করানো সোজা ব্যাপার নয়, প্রিভেন্টিভ হেলথ জোর দিন। স্যার একটু রাজনৈতিক প্রসঙ্গে আসছি যে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে 26টি কবিতা লিখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বইমেলায় কবিতার বই মানে বই প্রকাশ রয়েছে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদম এদিন শেয়ার করলেন যে কিভাবে তিনি কবিতা লিখলেন। এবারের বইমেলায় একদম 9টি বই ইতিমধ্যেই পাবলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট 162টি দাঁড়ালো সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বই লেখা বইয়ের সংখ্যা এবং এসআইআর নিয়ে তিনি লিখেছেন 26টি কবিতা আর সেগুলি দুদিনে একদম হেলিকপ্টার সফর করতে করতেই লিখে ফেলেছেন। কি বলবেন? দেখুন, উনি কি সফর করতে করতে লিখেছেন আমার জানার দরকার নেই, ওনার বই কিনতেও আমি আগ্রহী নই। তবে এসআইআর সম্পর্কে আমি কিন্তু বলবো এটা হওয়া উচিত। এবং লাস্ট এসআইআর যখন হয়েছিল তখন বামফ্রন্ট সরকার কিন্তু কখনো বিরোধিতা করেনি। এটা হওয়া উচিত, বৈধ ভোটার থাকবে, অবৈধ ভোটারের নাম চলে যাবে, এটা তো একটা নর্মাল প্রসিডিওর। এটার বিরোধিতা করার তো কোনো অর্থ হয় না। উনি যদি বই লিখে ফেলেন, কবিতা লিখে ফেলেন, কি করা যায়? আমি কি করতে পারি? 26টি কবিতা লিখে ফেললো মানে কি বলবেন না মুখ্যমন্ত্রী এবং হেলিকপ্টার সফর করতে, তাহলে কি মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে এসআইআর নিয়ে খুব চিন্তিত? এবং আমরা তো জানি যে কবিরা সাধারণত তাদের মননের দর্পণ হয় লেখা। মুখ্যমন্ত্রী আমরা অনেকক্ষণ হেলিকপ্টার চড়েছেন, বোধহয় 2 দিন ধরে হেলিকপ্টার চড়েছেন, নয়তো 26টা বই হেলিকপ্টারে লেখা যায় না। স্যার 7বারের সাংসদ, 3বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সরকার থেকে 1 টাকাও মাইনে নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে আলাদা? আমার মনে হয় না, কারণ মাইনে নেওয়ার দরকার পড়ে না ওনার, অন্যভাবে মাইনে চলে আসে। যদি বিস্তারে বলতেন। আর বিস্তরে বলার কিছু নেই, আপনারা সবাই বুঝতে পারছেন, জেনে যাবেন। মাইনে কি না নেওয়ার দরকার পড়ে? আপনি একজনও তৃণমূলের কাউন্সিলরের একটু আইটি ফাইলটা একটু দেখতে বলুন না। ওরা অবশ্য আইটি দেয় না, তাদের একটু 10 বছর আগের প্রপার্টি আর এখন প্রপার্টি দেখুন। তাদের দেখবেন গলায় মোটা মোটা চেন, আমি না দেখলেই বুঝতে পারি যে আমার চেম্বারে যখন আসে, এই 5টা আঙুলে 10টা আংটি, 10 দুগুণে 20টা, আর মোটা মোটা সোনা, রাখার জায়গা নেই তো, কিন্তু রোগে ভর্তি। ওই যে বললাম, টাকা দিয়ে চিকিৎসা কেনা যায়, টাকা দিয়ে সুস্বাস্থ্য কেনা যায় না। এই জিনিসটাই আপনি সব জায়গায় বলতে থাকুন। আমি একটা কথা বলবো স্যার, যেমনটা আপনি বললেন যে রীতিমতো নেতারা তারা কোটিপতি হচ্ছেন, কোটিপতি থেকে আরো তাদের ব্যাংক অ্যাকাউন্টে সংখ্যা বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ একদম দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন। এই ব্যবধান কি বলবেন? এটা তো পুরো দেশে, এটা তো বাংলায় শুধু ব্যাপার নয়, পুরো দেশের। আমি যদি জিডিপি দেখি, ঠিক আছে, দেশ না হয় 4th নাম্বারে রয়েছে, 3rd হবে, কিন্তু পার ক্যাপিটা ইনকাম ভারত বোধহয় বাংলাদেশেরও তলায়। এবং আমি পুরুলিয়ার কিছু জায়গায় আমি এনজিও হিসেবে গেছি, তারা কিন্তু লিটারালি ঘাস খায়। ঘাস
এবং মহাশ্বেতা দেবীর বই তো পড়েছেন, পিঁপড়ে এখনো তাই। আর শুধু রেশনের চালটা ফ্রিতে পায়, সেই রেশনের চালটাও কিন্তু কেন্দ্রই দেয়, রাজ্য দেয় না। একদমই। আমি বলবো স্যার এবার কি আসল পরিবর্তন হতে চলেছে? পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা ঠিক কি? মানে পরিবর্তন কতটা জরুরি? পরিবর্তন না হলেই বা বাংলার ভবিষ্যৎটা ঠিক কি? বা বাংলার ভবিষ্যৎ কি আদৌ বাঁচবে? আমি একসাথে ৪ টে প্রশ্ন করেছি। দেখুন, পরিবর্তন বলে তো পরিবর্তন হবে না, একটা মুখ চাই। একটা বিরোধী মুখকে দেখতে পাচ্ছেন? গ্রামের মানুষ কাকে ভোট দেবে? গ্রামের মানুষ কিন্তু এখনো বদ্ধমূল তাদের ধারণা যে এই সামাজিক প্রকল্পগুলো সরকার করেনি, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট করেছে। কিন্তু মুশকিলটা হয়েছে কি, এত বেশি লোন হচ্ছে না, এর পরের যে যদি মিনিস্ট্রি আসে, মমতা ব্যানার্জি যদি আসে, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য হবেন ইকোনমিক ক্রাইসিস বলে, যদি না সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিরাট হেল্প পান। উন্নয়ন, সংযোগ এবং বিশ্বাস ফেরাতে বিকল্প পথ কি এই মুহূর্তে? অবশ্যই আমি যদি বলি, যদি মুখ বলা যায়, তাহলে বামফ্রন্টই বিকল্প। স্যার পুলিশ কি আইন মানে না রাজনৈতিক নির্দেশ? রাজনৈতিক নির্দেশ পরিষ্কার, পুলিশ পুলিশ দলদাস। এসআইআর ইস্যু, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইস্যু, এই ইস্যুটা হঠাৎ করে একটা বড় আন্দোলনের একটা জায়গা নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর পেছনে ঠিক কারা পরিকল্পনা করছে স্যার? কারণ নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, আইন শৃঙ্খলা এই প্রশ্নগুলো চাপা দিতেই কি নতুন ভয় দেখানো হচ্ছে? এটা তো একটা। নাম্বার টু হচ্ছে 30% মুসলিম ভোট সিকিউর করা। তাদেরকে বারবার করে বলা হচ্ছে তোমাদের এসআইআর করে তোমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, যেটা পুরোপুরি ভুল। কারণ ভারতীয় মুসলিম ভারতীয়, আমরা ভারতীয়। আমি আবার বলছি, বিজেপির যে থিম, এটা ভুল। আমাদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হতে পারে না। ভারতবর্ষ সব মিলে এক ভারতবর্ষ। সংখ্যালঘুরা না 10% একটু ঘুরেছে, অন্তত আমার কাছে যারা আসেন, তাদের সেই দিতেই হবে তৃণমূলের উপর, সেটা নেই। কিন্তু সিপিএম এর উপর ভরসা করতে পারছে না তারা। সুতরাং পালসটা সেদিনই বোঝা যাবে। একদমই। শেষ একটাই প্রশ্ন করবো, আর কতদিন চুপ থাকবে বাংলা? বাংলা চুপ নেই, কিন্তু ভেতরে ভেতরে একটা চোরা স্রোত বইছে, বার করতে পারছে না ভয়ের চোটে। যদি গ্রেপ্তার করে, অম্বরীশ বাবুকে যেমন তুলে নিয়ে গেছিল, হ্যারাস করে। দেখলাম ভালো থাকার প্রেসক্রিপশন ডাক্তারবাবুকে দিয়ে সাইন করিয়ে নিতে, অ্যাকচুয়ালি ঠিক কেমন লাগছে ভালো থাকার প্রেসক্রিপশন হাতে? হ্যাঁ, এতদিন আমরা ভার্চুয়ালি বা বিকজ ওনার কাছে দেখাতে গেলে অনেকটা টাইম লাগে বা এটা একটা হার্ড ওয়ার্ক বলা যায় ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আর সেখানে যখন আমরা ফেসবুকে দেখতে পেলাম যে আজকের বইমেলাতে, যে বইমেলাটা এখন কলকাতায় হচ্ছে, ওখানে উনি আসছেন, সেটা শুনে আমরা নবদ্বীপ থেকে বইমেলায় এসছি। ওনার পার্ট 1 পার্ট 2 দুটোই কিনে নিলাম অ্যান্ড সাইনও করিয়ে নিলাম ডক্টর বাবুর থেকে। এটা অনেক কিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কথা বলবো যে একটু আগে একজনের আমি রিয়াকশন নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে ডাক্তারবাবু একটা লাইভ করেছিলেন যে বিয়ে বাড়িতে গিয়ে লুচি কষা মাংস খেয়েও ঠিক সব কোলেস্টেরল বা বাকি ফ্যাটি অ্যাসিড সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে কি করে রিল্যাক্স থাকা যায়, সেরকম কোনো প্রশ্ন কি ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ইউরিক অ্যাসিড আছে। আর সেখানে আমি ইউটিউবের ভিডিও, অন্য মানে যে ডেইলি সবাই ভিডিও দেয়, সেখানে আমি দেখেছি যে ইউরিক অ্যাসিডের পেশেন্টদের কাইন্ড অফ জল আর হাওয়াটা খেয়ে বেঁচে থাকাই লাস্ট অপশন বেঁচে থাকে। কিন্তু সেখান দিয়ে আমি ডাক্তারবাবুর একটা ভিডিও দেখেছি যে উনি বলেছেন সব কিছু খেতে পারবেন, বাট দ্য মেইন থিং ইজ পোর্শন কন্ট্রোল। সব কিছুই খাওয়া যাবে, শুধু পোর্শন কন্ট্রোল করে খেলে সবই ঠিক থাকবে। তো সেখান থেকে একটা ওনার প্রতিও আমার আলাদাই একটা রেসপেক্ট এসছে। তো তার জন্য আজকে এখানে এসে আবার বইটাও কিনে নিলাম, যাতে যে কোনো ডিজিজ, যে কোনো প্রবলেম হলে এই বইয়ের থেকে আমি একটা ইমিডিয়েট প্রাইমারি রিকভারি করতে পারি। এখনো সবশেষে একটাই কোশ্চেন যদি করি, ঠিক ভালো থাকার প্রেসক্রিপশন হাতে পেয়ে এক কথায় ঠিক এই মুহূর্তে কিরকম লাগছে? খুব। Part one টা তো পড়া হয়েছে। হ্যাঁ, পার্ট 1 না, অ্যাকচুয়ালি তখন আমি ফেসবুকে দেখিও নি, আর এই কলকাতা ট্রেড ফেয়ারে আমি আগেরবার আসিও নি। তার জন্য পার্ট 1 আমার কাছে ছিল না। সো দিস টাইম আমি একসঙ্গেই দুটো কিনে নিয়েছি, কম্বো প্যাক একেবারে, পার্ট 1 পার্ট 2। আমার নাম অস্মিতা সাহা, আমি এসছি নবদ্বীপ থেকে।
ম্যাম একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হলো ডাক্তারবাবু সবসময় শ্রাবণী সেন একবার বলছিলেন ডাক্তারবাবুর একটা কনফারেন্সে যে শ্রাবণী সেন সাধারণত তিনি একটু পানটান খেয়ে থাকেন, বলেছিলেন যে ডাক্তারবাবু বলেছিলেন হ্যাঁ খাবেন, খেয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এই যে ভালো থাকার প্রেসক্রিপশনে সবকিছু না না সাধারণত আমরা ডাক্তারদের কাছে গেলে শুনতে পাই যে নিষেধাজ্ঞার একটা বড় ঝুড়ি সামনে থাকে আমাদের, সেখান থেকে ডাক্তারবাবু একটু পজিটিভ কথা বলেন, এটাই কি ডাক্তারবাবুকে ডক্টর নারায়ণ ব্যানার্জিকে অনন্য? ভালো লাগে যে সবকিছু ছেড়ে ছুড়ে লাইফটাকে মানে একটু যারা খাদ্য রসিক তারা খাবারটাকে অ্যাটলিস্ট কম পরিমাণে খাক, সবকিছুই যাতে অল্প অল্প খেলেও যদি শরীরটাকে ভালো রাখা যায়, এই যে নিদানটা উনি দেয় এতেই আমরা ইমপ্রেস হয়ে যাই ওনার প্রতি, যে কোনো কিছু যে বাদ দিতে হবে না জীবন থেকে, এটাকে একদম বাদ দিয়ে দিলাম ওই খাবারটাকে, হয়তো তার এটা খুব পছন্দের খাবার, সেখান থেকে ওনার এই কারণে ওনাকে খুব ভালো লাগে। সবকিছু খেয়েও যে সুস্থ থাকার নিদানটা উনি দেন। ভালো থাকার প্রেসক্রিপশন নিয়ে কি বলবেন? ওই আমার মেয়ে যা বললো, ভালো থাকার prescription হাতে পাওয়া গেল তাহলে? হ্যাঁ, শম্পা সাহা, নবদ্বীপ।